আবার তাদের জন্য আমাদের যে এইম, আমাদের শিশু খাদ্য হিসাবে এই দুধটাকে বাজারজাত করে আমরা কিভাবে মেধাবী জাতি গঠন করব, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের নাহার ডেইরি করা। গলার মধ্যে যে বেল্ট আছে এটা হলো অ্যাক্টিভিটি বেল্ট। দৈনিক আমাদের এখানে 7000 লিটারের মতো দুধ হয়। এটা 2টা পেনের জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। সময়টা ওরা জানে না। এটা সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিল্কিং পার্লার। 42.7 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে দুধগুলো আছে। এখানে সেট করা আছে 1 লিটার 41 গ্রাম। যদি এখানে দিই, সময়টা খুব একটা ভালো নয়। পরিবর্তনের জন্য যে লড়াইয়ে নেমেছেন, সেই দিন আসবে একদিন, এমনটাই স্বপ্ন দেখছেন। মাংসে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, দুধে স্বয়ংসম্পূর্ণ হতে চাই আরও উন্নত জাত। দেশের প্রতিটি খামারে থাকবে উন্নত জাতের গাভী। সেই স্বপ্নই দেখছেন তানজিব। নাহার ডেইরির বর্তমান পরিস্থিতি কি? বর্তমানে নাহার ডেইরিতে অ্যারাউন্ড 1500 গরু আছে আমাদের। বর্তমান পরিস্থিতি যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে হ্যাঁ, উই আর সার্ভাইভিং। কারণ বিশ্ব মন্দা এখন। সো এখন আমাদের মেন এইম হলো আমরা কিভাবে সার্ভাইভ করব মার্কেটে। কতগুলো গাভী এই মুহূর্তে দুধ দিচ্ছে? এই মুহূর্তে আমাদের 450 মতো গাভী আমাদের মিল্কিং আছে। আচ্ছা, কত লিটার দুধ দৈনিক? দৈনিক আমাদের এখানে 7000 লিটারের মতো দুধ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বিশ্বমন্দার কথা বলছিলেন। আমরা আসলে সবাই কিন্তু এখন এই বিশ্বমন্দার মধ্যে দিয়েই যাচ্ছি। একেবারে প্রান্তিক পর্যায়ে খামারি থেকে শুরু করে আপনারা যারা বড় খামারি আছেন, প্রত্যেকের একই অবস্থা। তো সেই জায়গা থেকে এই সময়টাকে মোকাবেলা করার জন্য আসলে কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা? আসলে আপনারা জানেন যে প্রথম হলো করোনার যে ধাক্কাটা ছিল, ওই সময় আমরা প্রোডাক্ট বাজারজাত করতে পারছিলাম না। কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার কোনো ওয়ে ছিল না, কারণ মানুষ তো বাসার ভিতর বন্দি ছিল। আমরা ইভেন হোম ডেলিভারি চালু করেছি, তখন আমরা একটা ভালো সাড়া পেয়েছি। সো আসলে যখন যেটা হবে ওইটার সাথে আমাকে কোপ আপ করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি, এখন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধের কারণে আমাদের মানে র মেটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে। তো যে জায়গায় বিফোর কোভিড আমাদের 1 কেজি ফিট উৎপাদন করতে খরচ হতো 25 থেকে 26 টাকা, সেই জায়গায় এটা কিন্তু বর্তমানে 50 টাকা, অলমোস্ট 100% বেড়ে গেছে। তো আমরা এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য নাম্বার 1 হলো আমাদের দুধের প্রাইসটাও বেড়ে গেছে, যেহেতু আমাদের কস্টিং বাড়ছে। তো আসলে আমরা চাই ভোক্তাকে কম দামে দুধটা পৌঁছে দেওয়ার জন্য, কারণ এটা একটা শিশু খাদ্য এবং এটা মেধা বিকাশের জন্য আমাদের খুবই প্রয়োজন এই দুধ। সো ওই জন্য আমি বলবো যে আমরা না পারতে প্রাইসটা বাড়াইছি, বাট খাবারের দাম ডাবল হয়েছে, কিন্তু আমরা কিন্তু দুধের প্রাইসে ডাবল করতে পারিনি। আমাদের কিন্তু দুধের প্রাইস অ্যারাউন্ড 20 to 25% ইনক্রিজ হয়েছে। সো সেই জায়গা থেকে আমরা বলবো যে মানে মিল্ক সেল করে আমরা প্রফিট করতেছি না, আমরা প্রফিট করতেছি ধরেন মানে একটা বাচ্চা, যে বাচ্চাটা, ওইটাই আমার কিন্তু প্রফিট, যে একটা বাচ্চা পাচ্ছে এভরিওয়ার। বর্তমান সময়ে প্রাণী সম্পদ খাতে আসলে একটা লড়াই চলছে। সেটা হচ্ছে খাদ্যের মূল্য বৃদ্ধিতে খামারিদের অধিক লস, আরেকটা হচ্ছে যে জাত উন্নয়ন। এই কথাটি আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু বলে আসছি যে জাত উন্নয়ন করতে হবে। উৎপাদন বাড়াতে গেলে আমাদের উন্নত জাতের গাভী দরকার। তো সেই জায়গাটি নিয়ে এখন আপনারা কয়েকজন আছেন যারা কিন্তু লড়াইটা করছেন যে জাত উন্নয়ন এবার করতেই হবে, কোনো ওয়ে নেই। আসলে জাত উন্নয়নটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা দেশের জন্য।
আপনি দেখেন একটা উন্নত দেশে যখন আমি যাই, তাদের দেশে যখন বলে একটা গরু অ্যাভারেজ 36 to 40, 50, 60 লিটার্স অফ মিল্ক দেয়, তো তারা ওই জায়গা থেকে সার্ভাইভ করাটা যদি কষ্ট বলে, তাহলে আমার জায়গা থেকে আমাদের বাংলাদেশে অ্যাভারেজ মনে নট মোর দেন 7, 8, 9 একটা প্রান্তিক খামারে 7-8 লিটার থেকে বেশি দুধ পাচ্ছে না, কারণ সে টেকনোলজিক্যালি এত হাইলি অ্যাডাপ্টেড না, এবং তারা আপনার এরকম ফ্রি রেঞ্চে গরু পালতে পারছে না। কারণ ইভেন দা আমরাও একসময় কিন্তু গরু বেঁধে পালতাম, বাট উন্নত বিশ্বের সাথে আমাদেরকে কিন্তু কোপ আপ করে নিতে হবে। এখন আমরা ফ্রি র্যাঞ্চিংয়ে চলে গেছি, আমরা র্যাঞ্চ সিস্টেম করেছি, আমাদের গরুকে বাঁধার কোনো সিস্টেম নাই। আমরা আপনারা দেখছেন যে আমাদের এখানে এওটির আন্ডার এওটির মাধ্যমে আমরা প্রতিটা নিউজ নিতে পারছি। আমাদের এই যে আপনারা যে দেখছেন এই গরুর গলার মধ্যে যে বেল্ট আছে, এটা হলো অ্যাক্টিভিটি বেল্ট। এটার মাধ্যমে একটা গরু সে কতক্ষণ হাঁটলো পার ডে, তার প্রোডাকশান কী, তার প্রোডাক্টিভিটি কী, তার ব্রিড কী, এভরিথিং ইজ আমরা রিজার্ভ করে রাখছি। সো আমাদের জাত উন্নয়ন যেটা বলছিলাম, আমাদের দেশে 100% ফ্রিজিয়ান কিন্তু আসলে সুইটেবল না আমাদের ওয়েদারের জন্য। সো সেই ক্ষেত্রে আমরা যদি ক্রস ব্রিড করে কোনো ব্রিড আমরা ডেভেলপ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। হয় কি, বাংলাদেশে F1-এ খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা মা 2 লিটার দুধ দিচ্ছে, তার বাবা, আমি যদি 40-50 লিটার একটা বাবার সিমেন্ট দিই, তাহলে হয়তো আমি তার থেকে ফার্স্ট মানে F1 থেকে আমি কিন্তু 20 থেকে 25 লিটার দুধ পাচ্ছি, বাট ওটা কিন্তু F2-তে যাই আর কি, আর ওটা সাস্টেনেবল হচ্ছে না ডিউ টু আমাদের বাংলাদেশে ইনব্রিডিং হচ্ছে, খামারিরা এত টেকনোলজিক্যালি অ্যাডপ্টেড না, আমি যেটা বলেছি অলরেডি আপনাকে। দেখেন আমার খামারে কিন্তু 20-22 লিটারের দুধ অ্যাভেলেবেল গরু। আপনি একটা গরু দেখে বুঝতে পারবেন, মানে আমি বুঝতে পারবো এই গরুটা আসলে কতটুকু ব্লাড লাইন হলস্টেইন ফ্রিজিয়ান আছে অথবা লোকালের সাথে ক্রস আছে কিনা, কারণ আমার এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বাট একটা লোকাল খামারে কিন্তু এটা বুঝছে না, সে হয়তো হোয়াট ইজ হলস্টেইন ফ্রিজিয়ান এটাও বুঝছে না। বাট আমরা নাহার ডেয়ারি করেছি নিজের জন্য না, শুধু দেশের স্বার্থে। আমরা দেশের মেধাবী জাতি গঠনের জন্য আমাদের যে এইম, আমাদের শিশু খাদ্য হিসাবে এই দুধটাকে বাজারজাত করে আমরা কিভাবে মেধাবী জাতি গঠন করব, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের নাহার ডেয়ারি করা। তো আসলে খামারির কাছে জিনিসটা বার্তাটা পৌঁছায় দিতে হবে যে আসলে আমরা যে ফিডটা দিচ্ছি গরুকে, যে খাবারটা দিচ্ছি, এই খাবারের ভিতর এটা কি সুষম খাবার নাকি, এটার ভিতরে প্রোটিন কত আছে, প্রোটিন কত থাকা দরকার একটা গরুর জন্য। তারপর আমাদের কিন্তু ডেয়ারি করতে হলে প্রচুর জায়গার প্রয়োজন। আমরা কিন্তু প্রায় 1-150 একর জায়গার মধ্যে কিন্তু ঘাস করি। যারা ডেয়ারি ফার্ম স্পেশালি করে তাদের ঘাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ঘাসের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশনটা ডিপেন্ড করে। আপনার প্রোডাকশনটা সাস্টেনেবল থাকতে হবে এবং রিপ্রোডাকশনটা এভরি ইয়ার থাকতে হবে। সো ইফ দিস সাইকেল ইজ ওকে, দেন আমি বলবো যে আবার এটাতে হবেই, খামারে এসেছি আর এটা হবে না, এটা হবে। আচ্ছা, কেন এসেছি আমরা একটু জানাতে চাই আপনাদেরকে। আসলে তাদের আধুনিক ব্যবস্থাপনা আছে, কিন্তু পাশাপাশি যেগুলো দরকার যা আপনারা করছেন তাই নাহার ডেয়ারিও করছে, কিন্তু একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? আসলে সবচেয়ে বড় পার্থক্য আমি মনে করি একটা মানে একদম ভিলেজ লেভেলের খামার আর আমার খামারের মধ্যে পার্থক্য নট অনলি দ্য সাইজ। আমার মনে হয় ফার্স্ট পার্থক্য যেটা, ওটা হলো ব্রিড। আমাদের ব্রিড ডেভেলপমেন্টটা নিয়ে আসলে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের পোলট্রি সেক্টর কিন্তু একসময় এরকম ছিল না। আমাদের কি আজকে থেকে 20 বছর আগে ব্রয়লারের ফার্মগুলো এরকম ছিল, প্যারেন্ট স্টক এভাবে কন্ট্রোল ফার্ম ছিল, সব কিন্তু ওপেন শেডেই করা হতো। বাট আজকে প্যারেন্ট স্টকও কিন্তু কন্ট্রোল শেডে চলে আসছে। আমাদের ডেয়ারি সেক্টরটা আস্তে আস্তে কন্ট্রোল শেডে নিয়ে আসতে হবে। আপনি বলেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেয়ারি ফার্ম আলমারাই, যেটা সৌদি আরবে আছে, ওদের কি সৌদি আরবের ওয়েদার কি আমাদের থেকেও কি হিউমিড কম? আমার তো মনে হয় না। ওদের হিউমিডিটি এবং টেম্পারেচার কিন্তু আমাদের থেকে, কিন্তু তাদের কিন্তু ওরা লাখ লাখ গরু লালন পালন করছে ওয়েদারে। সো আমাদেরকে আসলে নিজেদেরকে বের করে নিতে হবে আমাদের হোয়াট উই ওয়ান্ট, হোয়াট ইজ দ্য আউটপুট, এবং আমরা কীভাবে, এটা আমাদেরকে ক্যালকুলেটিভ হতে হবে। আর যেটা ডিফারেন্স যেটা বললেন আপনি আমাদের সাথে এবং সাধারণ খামার, আসলে আমি এরকম ডিফারেন্স দেখি না, কারণ আমি আমাকে একটা সাধারণ খামারি হিসাবে মনে করি। কারণ
আমিও এক সময় ওই জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে আমি হয়তো এটাকে পেশেন্ট হিসেবে নিচ্ছি, এই জন্য আমি এই জায়গায় এসেছি। আমি চিন্তা করলাম যে আমি নিজে কাজ করব না, আমি এখানে 50 জনের কর্মসংস্থান করব। দেখেন আমরা যে খাবারটা দিই, আমার কিন্তু নিজের ফিড মিলে নিউট্রিশনিস্ট আছে। সো আমরা ওই নিউট্রিশনগুলো ভ্যালুয়েশন করে কিন্তু আমরা খাবারটা দিই। একটা গরুকে কিন্তু বেশি খাবার দিলেও ভালো না, কম খাবার দিলেও ভালো না। সো আপনাকে তার বডি ওয়েটটা নিতে হবে, তার বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে, তার প্রোডাকশান ডিপেন্ড করে, তার রিপ্রোডাকশান ডিপেন্ড করে, তার বডি স্কোর ডিপেন্ড করে। আসলে একটা গরুর বডি স্কোর, আমি যদি এই গরুটাই দেখাই আপনাকে, এই গরুটার বডি স্কোর আমি 10 আউট অফ দিব 7, বিকজ একটা গরুর, এই গরুটার আপনার রিবসগুলো দেখা যাওয়ার কথা। একটা ফিমেল গরুর রিবসগুলো দেখা যাবে, তার পিছনের বোনগুলা, এই দুইটা টো বের হয়ে থাকবে। তো এগুলো হলো একটা ফিমেলের লক্ষণ, যে মানে গুড ফিমেল এবং তার প্রোডাকশান, তার রিপ্রোডাকশানের উপর। জি, সো এই জিনিসগুলো যদি দেখে, এটাকে বলে বডি স্কোরিং। সো এই বডি স্কোরিংটাও কিন্তু আমাদের প্রতিটা খামারিকে জানতে হবে, এবং আমাদেরকে যে গ্রাম অঞ্চলে যে খামারগুলো, এই খামারগুলোতে আমার মনে হয় এই মানে আস্তে আস্তে ফ্রি রেঞ্চিংয়ে চলে যেতে হবে। গরুকে বেঁধে রাখা অপশানটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ গরু বেঁধে রাখলে তার কি চাওয়া, তার কি পাওয়া, এটা আসলে বোঝা যায় না। প্রকৃতি ও প্রযুক্তি, এই দুয়ে মিলে একটি সফল খামার নাহার ডেইরি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এই খামারে। পার্থক্যগুলো তৈরি আসলে এই বিষয়গুলো দিয়েই। সামর্থ্য ও ইচ্ছা একসাথে একীভূত হলেই উন্নয়ন সম্ভব, এটাই বিশ্বাস করেন নাহার ডেইরির উদ্যোক্তারা। আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন ডিফারেন্স একটা খামারি এবং নাহার ডেইরির সাথে, আমি বলবো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্স। আমি শুধু দুধ বিক্রি করি না, আমি শুধু গরু বিক্রি করি না, আমি কিন্তু গোবরটাও সেল করছি। এই গোবরটা আপনি দেখেন না, পুরা শেডের গোবরটা কিন্তু একটা স্ক্র্যাপার নিয়ে আসছে, অথচ আপনার যে খামারিগুলো ম্যানুয়ালি 200টা গরু পালবে, তার গোবর উঠানোর জন্য 10 জন মানুষ লাগবে। তো আমি কিন্তু ওখান থেকে সেভ হচ্ছি, ওই মানুষগুলো আমার লাগছে না। আর এই গোবরটা কিন্তু আমার সেন্ট্রাল পিটে যায় পড়ছে। হ্যাঁ, সেন্ট্রাল পিটে যাওয়ার পরে কিন্তু ওই পিট থেকে আমার অটোমেটিক মেশিন দিয়ে ড্রাই হয়ে যাচ্ছে। এই ড্রাই ম্যানিউরগুলো আমরা বিভিন্ন চা বাগানে সেল করে থাকি, এবং আমাদের ডিমান্ড কিন্তু আমাদের প্রোডাকশান থেকে বেশি। এখনও দেখছেন আপনারা প্রোডাকশান চলছে, সেগুলো আমরা বস্তা করে বিভিন্ন চা বাগান এবং বিভিন্ন ফলের বাগান, বিভিন্ন নার্সারি এগুলোতে দিয়ে থাকি। আপনি দেখেন পুরো ফার্মের গোবরগুলো কিন্তু মানে চলে আসলো একসাথে, এটা কোনো হ্যাসেল নাই, ডিরেক্ট আপনার ড্রেনে পড়ছে, ড্রেন থেকে ডিরেক্ট কিন্তু সেন্ট্রাল আমাদের যে পিটটা আছে ওটাতে চলে যাচ্ছে, ওখান থেকে মোটরের মাধ্যমে আমাদের ওই গোবর থেকে সার তৈরি হচ্ছে। আর আমাদের তো অনেক সার লাগে নিজেদেরই ঘাস চাষের জন্য, আমরা নিজেদের ঘাস চাষের জন্য কিন্তু আমরা গোবরগুলো ব্যবহার করছি। সো আমি বলবো সঠিক পরিকল্পনায় আসলে গাভী পালন। জি জি। আর এখন গোবর সারের তো বিকল্প নেই কিছুই, কারণ আপনি যে কোনো কৃষি কাজের জন্য আপনার জমিতে গোবর সার, জৈব সার লাগবেই লাগবে, এবং সেটি আমরা দেখছি বিভিন্ন জেলাতে গিয়ে। আর আপনি যদি খামার করে থাকেন, খামার করতে গেলে অবশ্যই আপনাকে ঘাস চাষাবাদ করতে হবে, সেই ঘাসের জমিতেও কিন্তু আপনার গোবর সার লাগবে, তাই না? জি জি জি। হঠাৎ করেই বেজে উঠল বেল। দেখলাম সারিবদ্ধভাবে গরুগুলো এগিয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট গন্তব্যে। বিষয়টা আমার কাছে নতুন হলেও এখানে এটাই স্বাভাবিক। তানজিবকে নিয়ে আমিও পৌঁছে গেলাম সেখানে। গরুর পথ রোধ করায় খেলাম পাড়া। লাগছে এখানে গরুগুলো কিন্তু অটোমেটিক তারা মিল্কিং পার্লারে চলে যাচ্ছে, তাদের মিল্কিং পার্লারের রাস্তা এটা। তো মিল্কিং পার্লারে যাওয়ার পর গরুগুলো আপনার হবে, অটো শাওয়ারিং আছে আমাদের, অটো শাওয়ারিং হয়ে মিল্কিং পার্লারে তারা ওয়েট করবে। কত সুন্দরভাবে লাইন বাই লাইন চলে যাচ্ছে, তাই না? কেউ কাউকে কিন্তু ডিস্টার্ব করছে না, একেবারে বিরক্ত করছে না, ওরা ওদের মতো করে চলে যাচ্ছে। আর সময়টা ওরা জানে না। হ্যাঁ, তাদের একটা বেল আছে আমাদের, ওই বেলটা দেওয়ার সাথে সাথেই গরুগুলো এরকম অটোমেটিক পার্লারের দিকে চলে যায়। তারা বুঝে যে তাদের মিল্কিংয়ের টাইম হয়েছে, এবং তারা জানে তারা মিল্কিংয়ের পরে খাবারটা পাবে। ওয়েল ট্রেন্ড গরু যাকে বলে এগুলো তাই। অটো শাওয়ারে গোসল শেষে লাইন ধরে মিল্কিং পার্লারে দাঁড়িয়ে গেল যে যার মতো। আধুনিক এই মিল্কিং পার্লার সত্যি চমকপ্রদ। এটা হলো আমাদের মিল্কিং পার্লার, এটা সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিল্কিং পার্লার। আমাদের অ্যাট এ টাইম 20টা গরু মিল্কিং করা যায়, যেটা অটোমেটিক মিল্কিং, এবং কোনো হাতের স্পর্শ ছাড়াই দুধগুলো কিন্তু আমাদের প্রসেসিং প্ল্যান্টে চলে যাচ্ছে পাইপিংয়ের মাধ্যমে। আচ্ছা, কত সময় লাগে একটা ব্যাচ যদি বলি আমি, মানে অ্যাট এ টাইম 20টা গরু করতে আমার এরকম 12 থেকে 15 মিনিট সময় লাগে, ডিপেন্ডস অন দ্য কাউ এল্ট
কতটুকু দুধ দিচ্ছে সে। কিন্তু আমাদের এখানে যা গরু আছে সবই 100% আমরা মেশিনের মাধ্যমে মিল্কিং করে থাকি, এবং এটাতে আমাদের অ্যাডভান্টেজ হলো আমাদের ম্যাস্টাইটিসটা অনেক কম হয়। এটাতে আমরা টেস্ট করেছি যে আমরা মিল্কিং পার্লারে যদি আমরা জীবাণুটাকে যদি কন্ট্রোল করতে পারি, আমরা যদি ডিসইনফেক্টেডগুলো ভালোভাবে ব্যবহার করি এবং প্রি মিল্কিং এবং আফটার মিল্কিং যদি পদক্ষেপগুলো আমরা নিই, তাহলে আমাদের সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা কম। কারণ আপনারা জানেন ম্যাস্টাইটিস হলো আপনার কমপ্লিটলি ফার্ম ম্যানেজমেন্টের উপর। আপনার ফার্মটা যত পরিষ্কার পরিচ্ছন্ন, যত ম্যানেজমেন্ট হাই, আপনার সাবক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস দুটোটাই অনেক কম থাকবে। ম্যাস্টাইটিস কম হলে আপনার গরুর স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার প্রোডাকশনও ভালো থাকবে। মিল্কিং পার্লারে দুধ দোয়ানোর আগে ওলান ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপর ডিসইনফেক্টেড দিয়ে জীবাণুমুক্ত করে টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়, যাতে করে ক্রেতা পায় জীবাণুমুক্ত দুধ এবং খামারের গরুগুলো থাকে ম্যাস্টাইটিস মুক্ত। জীবাণুমুক্ত হয়ে গেলে ওলান থেকে মেশিনের মাধ্যমে দুধ আহরণ করা হয়। দুধ দোয়ানোর শেষে আবার ওলানে একটি কোটিং দেওয়া হয়। দুধ দোয়ানোর শেষে গরুগুলো সারিবদ্ধভাবে বেরিয়ে যায় খামারের পথে। সঠিক ব্যবস্থাপনায় কিনা সম্ভব। 1500 গরুর এত বড় খামারটিতে জানার এবং জানানোর কোনো শেষ নেই, তাই আমিও আগামী পর্বের অপেক্ষায়। থাকছে খাবার ব্যবস্থাপনা, বাছুর ব্যবস্থাপনা সহ আরও অনেক কিছু। আগামী পর্বে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।